এটা নিয়ে সে একটা পোস্ট করছে। তো আমি তো শিওর যে আমাদের অনুমতি হয়ে গেছে। অনুমতি না হলে আমি কখনো ভার্সিটি এরিয়াতে যাব না কাজ করতে, এতটুকু কাঁচা কাজ আমি করবো না। তারপর আমি সবাইকে বললাম অনুমতি হয়েছে, সকলে আসেন। সকলে আসলো, আমরা সকাল থেকে কাজ শুরু করলাম। শহীদ মিনারের একদম ফ্রন্ট সাইডের যে দেয়াল, এখন আমি এখানে একটু বিষয় উল্লেখ করি। শহীদ মিনারের একদম বরাবর যে লেখাটা আছে লালের ভিতরে, যে আমার আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি তোমায় ভুলিতে পারি। একদম ছোটবেলা থেকে এই লাইনটার সাথে আমরা পরিচিত। তো এটা হচ্ছে আমাদের কত বড় একটা আবেগের জায়গা সেটা আমরা জানি। ভাষা আন্দোলন নিয়ে আমরা পড়াশোনা করছি, আমরা জানি। তো আমরা হচ্ছে বলছি যে এটার দুই পাশে দেয়াল আগে থেকেই সাদা রং করা ছিল, পুরানা। এর আগে হয়তো বা কোনো কাজ ছিল, সেটাকে কেউ বা মুছে দিয়েছে। কিছু জায়গা মোছা, কিছু জায়গা হচ্ছে মোছা না, এরকম। তো আমরা বললাম যে আমরা হচ্ছে মূল যে জায়গাটা, ওই জায়গাটায় কাজ করব না, আমরা হচ্ছে সাইডে কাজ করব। এরপরে ওই ইয়া ভাই আমাকে ফোন করলো, মেহেদি ভাই। বললাম যে ভাই আমরা কাজ শুরু করছি। বললো ঠিক আছে, কাজ করেন, আমরা আসবো 10টার দিকে আসবো। ওকে। এরপরে আমরা কাজ শুরু করলাম। সেখানে এমন কিছু বাক্য ছিল সেগুলো হচ্ছে মুখে উচ্চারণ করার মতন, ঠিক আছে। ওগুলো আমরা মুছে দিয়ে আমরা কাজ শুরু করছি। এবং এখানেই না শুধু, আমরা হচ্ছে ফুলার রোডের ওই রোডের যে মাথা গলি, তারপরে কি বলে মোড়টা, ওইখানেও আমরা কাজ বলছি যে আমরা সাইডেও কাজ করবো। এখানে একদম শহীদ মিনারের এখানে আমরা কাজ করবো না, যারা পারি ওইখানে করবো। এরপরে হচ্ছে আমরা কাজ শুরু করি। কাজ শুরু করার পরে আমাদের কাজ 10%ও হয় নাই। তখন হচ্ছে কেউ আসে, এসে বলে যে আপনারা কি শুরু করছেন, এগুলা কিসের কাজ। আমরা কিন্তু পুরোটা কাজ করলে সেই কাজটা সুন্দর হতো। আমরা 10% কাজও করতে পারি নাই। ওই সময় এসে তারা বলে যে বাংলাদেশটা কি আফগানিস্তান বানাবেন, আরবি লিখতেছেন কেন, শহীদ মিনার কি আরবি লেখার জায়গা? আচ্ছা ঠিক আছে, শহীদ মিনার আরবি লেখার জায়গা না, তাহলে আমরা মুছে ফেলবো, আমরা মুছে বাংলা লিখবো। আমরা কিন্তু বাংলা নিয়েও কাজ শুরু করছিলাম। বাংলা নিয়ে এই পাশে কাজ হচ্ছিল, হ্যাঁ, বাংলা নিয়ে পাশে কাজ হচ্ছিল। তো একটা অংশ হচ্ছে আরবি নিয়ে কাজ হচ্ছিল, তাও 10% কাজও হয়নি, মাত্র ব্যাকগ্রাউন্ড হয়েছে। আমরা আগে ব্যাকগ্রাউন্ড করি, এরপরে কাজগুলো করি, আমাদের মেসেজগুলো দিই। তো এরপরে তারা বলতেছে আফগানিস্তান বানায় ফেলবেন নাকি। তো এই ধরনের কথার সাথে তো আমরা পরিচিত না। বাংলাদেশ কখন আফগানিস্তান হবে না, পাকিস্তান হবে না, ইন্ডিয়াও হবে না, বাংলাদেশ। তো ওই জায়গা থেকে আমরা তাদের সাথে কথা বললাম। তারা সরাসরি মোবাইলে ভিডিও করতেছে আমাদেরকে, যে কি করতেছেন না করতেছেন, এগুলো সব মুছেন, এগুলো রাখা যাবে না। কে অধিকার দিচ্ছে আপনাদেরকে আরবি ইয়া করার? পরে বললাম যে আমরা বাংলা করবো। তো বাংলা করতে পারবেন না, ঢাকা ভার্সিটি এলাকায় শুধু ঢাকা ভার্সিটির ছাত্ররা করবে। আপনারা কারা? আপনারা কোত্থেকে আসছেন? আপনারা মৌলবাদী। আপনারা মৌলবাদ প্রকাশ করার জন্য এখানে কাজ শুরু করছে। এই ব্যাপারগুলো তো আমাদেরকে ব্যথিত করে, কারণ আমরা ইতিমধ্যেই স্বাধীন হয়েছি। স্বাধীন হওয়ার কিছুদিন আগে আমি এক জায়গায় গ্রাফিতি করতে গেছিলাম আন্দোলনের পক্ষে। আমার কভার ফটো দেখলে আপনারা জানতে পারবেন। ওই গ্রাফিতিটা করতে গিয়েও আমি হয়রানির শিকার হয়েছি। পুলিশ ভাই না ছাত্রলীগের ভাইরা আমি জানি না, তারা আমাকে হয়রানি করছে। তো সাধারণ এখন আমরা স্বাভাবিকভাবে এখন আমরা স্বাধীন হয়েছি, এখন তো আর হয়রানি হবো না আমরা। তারপরও এই যে হয়রানি হলাম, তারপর আমরা রাজি হয়েছি আমরা এখানে কাজ করবো না, ঠিক আছে, আমরা মুছে দিচ্ছি। তারা কোনো কথাই শুনতেছে না আমাদের, তারা কোনো কথা শুনবে না। তারা বলতেছে তোরা এখানে কাজ করলি কেন, তোরা কারা, তোরা মৌলবাদ, তোরা এই তোরা সেই, তোরা হচ্ছে রয়ের এজেন্ট, আরো অনেক কথা বলছে। আমরা বলছি বাংলাও কাজ করবো, তারা সেটাও করতে দিবে না। এর মধ্যে স্যার আসলো একজন, স্যারের নাম আমি জানি না। স্যার এসে আমার হাত ধরে ফেলছে, যে তুই আমার সাথে আয়, তোর সাথে আমার কথা আছে। তো ওদেরকে টাকা দেয় কারা, তোরা এখানে আসছিস থেকে, তোরা কি চাস, তোরা কি হিজবুত তাহরির নাকি? পরে আমি বললাম যে স্যার আসেন, আপনার সাথে আপনাকে আমি বুঝায় বলি। পরে আমি আর স্যার আলাদা হলাম, আমি স্যারকে বুঝায় বললাম, কিন্তু স্যার সেটা বুঝলেন না। তিনি আমাদেরকে টেনে হেঁচড়ে 3-4 জন শিল্পীকে আমাদের হাত ধরে টাইনা একদম ইয়াতে নিয়ে গেছে, অডিটোরিয়াম, টিএসসি অডিটোরিয়ামে নিয়ে গেছে। সেখানে নিয়ে যাওয়ার পরের কাহিনী ভাই, আসলে ওইখানে নিয়ে গেছে, স্বাভাবিক আমরা ভাবছি জিজ্ঞাসাবাদ করবে। তো উনি বসেই প্রথম বলতেছে তালেবান, বাংলাদেশে তোরা তালেবানের এজেন্ডা নাকি, তোরা রয়ের এজেন্ডা নাকি, তোরা ইন্ডিয়াকে বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করতে চাস নাকি, অনেক বাজে বাজে কথা বলছে। তারপরে হচ্ছে এক ভাই হচ্ছে আপনাদের কিছু ভিডিও স্ক্রিনশটে আছে ওনার ছবি, ওই ভাই লাঠি নিয়ে আসছে। স্যার আমাদের হাতে দিয়ে দেন, আমরা এই ব্যাপারটা বুঝে নিই আর কি। তো এর ভিতরে আমাদের আরো অনেক সাথীরা আসছে। আসার পরে সবাই আসছে, তারা বলতেছে এত বড় ইউনিট, এর নিশ্চিত কোনো একটা এজেন্ডা তো অবশ্যই আছে, না হলে কিভাবে সম্ভব এইভাবে এত মানুষ একসাথে হওয়া, আরবি নিয়ে কাজ করা, এটা কিভাবে সম্ভব? লাঠি নিয়ে আসছে, স্যার আমাদের হাতে ছেড়ে দেন। স্যার আবার বলতেছে না না থাক, মানে আমাদের ভিতরে ভয় সঞ্চার করতেছে, আমাদেরকে হয়রানি করতেছে, ব্যাপারটা ধমকাধমকি করতেছে। আমাদের সবার কাছ থেকে মোবাইল জমা নিয়ে গেছে। আচ্ছা, মোবাইল জমা নেওয়ার রাইট কারো আছে? কারো আছে বাংলাদেশে মোবাইল জমা নেওয়ার রাইট? কারো নাই। মোবাইল জমা নিছে, ঠিক আছে, ভালো কথা। মোবাইলে হোয়াটসঅ্যাপ বের করো, যার সাথে কথা বলো। আমি কাকে ভয়েস দিচ্ছি সেই ভয়েস শুনছে, সে আমাকে যে ভয়েস দিচ্ছে সেই ভয়েস শুনছে। টেলিগ্রাম ছিল, টেলিগ্রামে সে আমার ভয়েস শুনছে। আমি কাকে মেসেজ দিই, কি করি না করি, মেসেঞ্জার, কার সাথে কি যোগাযোগ করি, আমি ফেসবুকে কি পোস্ট করছি, এগুলো তো ভাই আমরা আগে দেখছি।
স্বাধীন হওয়ার পর এগুলো দেখতে চাই নাই আমরা। আমরা এগুলো কেন দেখলাম? আমাদেরকে যারা দেখালো তাহলে তারা কারা? আমাদের দোষটা কোথায়? আমরা বলছিলাম আপনাদের দেয়াল, আপনারা ঠিক আছে না করে দিয়েছেন, আমরা এই দেয়ালে কাজ করবো না, ওকে ফাইন, আমরা চলে যাই, আমরা এটাকে ঢেকে দেবো বা বাংলা কাজ করবো। তোরা কাজ করতে করতে আসলি কেন? এই হচ্ছে তাদের প্রশ্ন। তোরা হচ্ছে জঙ্গি, তোরা শিবির, বাজে বাজে কথা ভাই, এগুলো মুখে বানা যাবে না। তো আমাদের কষ্টের জায়গাটা হচ্ছে ওই ক্যালিগ্রাফি মুছে দেওয়া নিয়ে না, আমাদের কষ্টের জায়গাটা হচ্ছে আমাদেরকে নিয়ে যে এই যে হয়রানিটা করলেন স্যার, স্যারের স্টুডেন্টরা, স্টুডেন্ট না কারা আমি জানি না, এই যে হয়রানিটা করলেন এটা কেন করলেন? আমরা কি দোষ করছি? আমরা তো এই দেশের নাগরিক, আপনারা আমাদেরকে বুঝাবেন, আমরা আপনাদের সন্তান। যদি না বুঝি তখন করবেন, আইসেই আপনারা লাইভ করবেন, হুমকি ধামকি দিবেন, হাত ধরে টাইনা টিএস এর অডিটোরিয়ামে নিয়ে মোবাইল জমা নেবেন, যা তা চেক করবেন, এটা তো আপনাদের রাইট নাই। আমরা কিছু বলতে পারিনি, একদম জিম্মি, পুরা জিম্মি, আমাদের মুখ থেকে একটা ভাষা শোনা হয় নাই। আচ্ছা, এরপরে বলতেছে যে তোরা ক্যালিগ্রাফি করলি, এত টাকা পাইলি কই? তোরা হলো মাদ্রাসার ছাত্র, তোরা এত টাকা পাবি কই? তোদেরকে এত টাকা আছে? তোদেরকে টাকা দিছে কে? তা আমাদেরকে আসলে আমাদেরকে তো কেউ কেউ টাকা দিছে, আমরাও কেউ যে যা পারছি কিছু টাকা উঠাইছি। আমাদের এক বন্ধু, ওনার বাবার বন্ধু, এক মসজিদের খতিব, বড় আলেম, ভালো মানুষ, ওনার কাছ থেকে উনি আমাদেরকে 30,000 টাকা দিছেন। এই তো পেয়ে গেছি, উনি হচ্ছে তোদের নেতা, তোর নেতারে ডাকবে। নেতার নাম্বার সংগ্রহ করলো, সংগ্রহ করার পরে ফোন দিল ওই ভদ্রলোককে। উনি কিন্তু কিছু জানেন, আমাদেরকে চিনে না, জাস্ট আমার ওই ফ্রেন্ডকে চিনে, আমাদের কাউকে চিনে না। ওই ফ্রেন্ড গিয়ে বলছে যে আমরা এরকম কাজ করব, আপনি আমাদেরকে কিছু টাকা দেন বা পারলে হেল্প করেন, এই টাইপের আর কি, ডোনেশন যেটাকে বলে। তো নেতা পাওয়া গেছে, এই লোককে মিরপুর থেকে নিয়ে আসছে হুমকি ধামকি নিয়ে। এই লোকটা ভালো মানুষ, আপাতমস্তক ভালো মানুষ, আলেম মানুষ, বড় মুফতি সাহেব। উনি যখন ঢুকছে, স্বাভাবিক ওনাকে ন্যূনতম রেসপেক্টটুকু দেয় নাই। ওনারা তো ভাবছেই আমরা মৌলবাদী, আমরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসছি, আমরা দেশটাকে আফগানিস্তান বানাইতে আসছি। এই জন্য শুরুতেই ওনার সাথে বাজে বিহেভ করছে। এটা আমাদের খুব কষ্ট লাগছে যে একজন, উনি আমাদের শিক্ষকের মতো হবে, যিনি আমাদের সাথে কথা বলছেন উনিও আমাদের শিক্ষকের মতো, তো একটু রেসপেক্টও ওনাকে দেয় নাই। তো আসলে কি বলবো, ওই সময়ের ঘটনাটা খুব কষ্টের। আমার কতগুলো ফ্রেন্ড আছে, ওরাও দেখছে এই কাহিনীগুলো কিভাবে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। যাই হোক, এরপরে আমাদের থেকে মিডিয়া আনছে, কতগুলো মিডিয়া আনছে, মিডিয়া এনে বলতেছে যে কি তোদের ইয়া নেওয়া হবে, রিপোর্ট নেওয়া হবে, ওকে নেন। আমাদের অডিও রেকর্ড নেওয়া হচ্ছে, আমরা বলতেছি যে স্যার আমাদের ভিডিও রেকর্ড নেন, আপনি ভিডিওতে আমাদেরকে প্রকাশ করবেন, আমরা কি বলবো না করবো। এখন অডিও যে রেকর্ড নিল, এখন অডিও রেকর্ডের তো কোনো আসলে ইয়াত্তা নাই, এটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কাটছাট করতে পারেন। বাংলাদেশে সব সম্ভব, বাংলাদেশে যেহেতু স্বাধীনতার পরে এমন হয়রানি সম্ভব, বাংলাদেশে অডিও কাট করে অপবাদ দেওয়াও সম্ভব। তো আমরা বলছি আমাদের ভিডিও শর্ট নেন, সে ভিডিও শর্ট নিবে না। তাহলে এ দ্বারা কি বোঝা যায়? এই হয়রানি করার মানেটা কি? আমরা কি দোষ করছি? আমরা যদি দোষ করে থাকি সেটা শাস্তি আছে, কিন্তু এই ধরনের শাস্তি দেওয়ার অধিকার তাকে কে দিছে? অনেক কষ্ট নিয়ে লাইভে আসছি, আসলে আমার ওস্তাদ আছেন, হানিফ ভাই আমার বন্ধু আছে, ওরা একদম প্রত্যক্ষ সাক্ষী, আরো অনেকে তো ছিলেন। তো কি বলবো এখন, আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার করলাম, যেহেতু আমি উদ্যোক্তা হিসেবে ছিলাম, আমি সবাইকে ডাক দিছি, তো আমি আমার জায়গা থেকে যতটুকু বলার ততটুকু